আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশে ১২ তারিখের ভোটে মাঠের বাইরে রাখা হয়েছে আওয়ামী লীগকে। তবে দলটি ভোটের যুদ্ধে না থেকেও যে বড় প্রাসঙ্গিক সে খবর প্রকাশিত হয়েছে একাধিক গণমাধ্যমে। দেশটির ৩০০ আসনের বেশিরভাগই জয় পরাজয়ের বড় ফ্যাক্টর এখন আওয়ামী লীগের ভোট ব্যাংক। সে কারণে দলটির সমর্থকদের ভোট নিজেদের বাক্সে টানতে দুই প্রধান প্রতিপক্ষ বিএনপি ও জামাতে ইসলামী যে কৌশল নিয়েছে তা দেখে দাদা ঠাকুরের গানের কথাই মনে পড়ে যেতে পারে। শরৎচন্দ্র পণ্ডিতের সেই গানের লাইন, আমি ভোটেরও লাগিয়া ভিখারি সাজেনু ফিরিনুগো দাঁড়ে দাঁড়ে। তবে বিএনপি ও জামাতের জন্য দুঃসংবাদ দিচ্ছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সবশেষ বৈঠকের সিদ্ধান্ত। দলটির সূত্রে জানা গেছে ৯ ফেব্রুয়ারি কলকাতায় অনুষ্ঠিত আওয়ামী লীগের প্রেসিডিয়াম কমিটির বৈঠকে বাংলাদেশের ১২ ফেব্রুয়ারি ভোটকে ঘিরে ৩টি সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্তগুলো দলটির নেতারা দেশে থাকা নিজ নিজ এলাকার নেতাকর্মীদের পাঠিয়ে দিচ্ছেন। সূত্রগুলো বলছে, এসব সিদ্ধান্ত হওয়ার সত্ত্বেও বিভিন্ন আসনের প্রার্থীরা আওয়ামী লীগের ভোটের জন্য নিজ নিজ এলাকার নেতাদের সাথে যোগাযোগ করছেন। দেশের বাইরে থাকা নেতারা নিজ নিজ এলাকার প্রার্থীদের আশ্বাস দেওয়ার কথাও জানা গেছে। অন্যদিকে সরকার একাধিক সূত্র বলছে, আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট দিতে না যায় তাহলে গোপালগঞ্জ সহ বেশ কিছু জেলার আসনে কেন্দ্রে ভোটারদের খুঁজে না পাওয়া যেতে পারে। তবে এমন আশঙ্কায় সরকার একদিকে চিন্তিত হলেও অন্যদিকে সরকার একটি পক্ষ তাতে খুশিও হচ্ছে। ছলে বলে কৌশলে হ্যাঁ ভোটকে জেতাতে সরকারের যে পক্ষটি মাঠে নেমেছে তাদের কাছে আওয়ামী লীগের ভোটাররা ভোট কেন্দ্রে কম গেলেই স্বস্তির বিষয়। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার চেয়ে দেশটির নির্বাচন কমিশন ব্যস্ত ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে যাওয়া যাবে কিনা তা নিয়ে। দিনের শুরুতে নির্বাচন কমিশনের উদ্ভট সিদ্ধান্তে সামাজিক মাধ্যম ও রাজনৈতিক আলোচনায় ব্যাপক হইচই পড়ে যায়। নির্বাচন কমিশন হঠাৎ জানায় ভোট কেন্দ্রে কেউই মোবাইল ফোন নিয়ে যেতে পারবে না ও ব্যবহার করতে পারবে না। কমিশনের এমন সিদ্ধান্তে প্রথমে সাংবাদিক ও পরে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তীব্র আপত্তি আসে। শেষমেশ নির্বাচন কমিশন জানিয়েছে সাংবাদিক কেন, ভোটার প্রার্থী সবাই ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে যেতে পারবে, তবে গোপন কক্ষে মোবাইল ব্যবহার করতে পারবে না। নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তের চেয়ে ভোট যুদ্ধে নামা প্রার্থীদের শেষ মুহূর্তে বেশি মাথা ব্যথা কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ভোট ব্যাংক নিয়ে। যেমন ধরুন হবিগঞ্জ ১ আসনের কথা। এই আসনে এবার বিএনপি প্রার্থী হয়েছে প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। আওয়ামী লীগের শত্রু হিসেবে পরিচিত রেজা কিবরিয়ার কাছে এখন আওয়ামী লীগের ভোটাররাই সবচেয়ে বেশি প্রিয়। নবীগঞ্জের কয়েকজন বাসিন্দা জানিয়েছেন আওয়ামী লীগ ভোটে না থাকলেও তাদের সমর্থকদের কাছে টানতে চেষ্টা করছেন বিএনপি ও বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী দুই পক্ষই। তাদের ভাষ্য, হিন্দু সম্প্রদায় ও আওয়ামী লীগের ভোটাররা যে প্রার্থীকে বেশি ভোট দেবে দেখা যাবে সেই প্রার্থী এগিয়ে থাকবেন। আবার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া এই দুই উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা ৫ সংসদীয় আসন। আওয়ামী লীগের দুর্গ বলে পরিচিত এই আসনটিতে নিজেদের অবস্থান শক্ত করতে দলটির সমর্থকদের ভোট নিশ্চিত করতে চায় বিএনপি, জামাত ইসলামী ও এবি পার্টির প্রার্থীরা। এমন চিত্র দেখা যাচ্ছে দেশের বেশিরভাগ আসনে। এমনকি প্রার্থীরা দেশের বাইরে থাকা আওয়ামী লীগের নেতাদের সাথেও নিয়মিত যোগাযোগ রাখছেন। মাদারীপুর ১ আসনের প্রার্থী নাদিরা আক্তারের নির্বাচনী জনসভায় আওয়ামী লীগের নেতারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে বিএনপির জন্য ভোট চেয়েছে। জেলার বর্তমান ও সাবেক সব জনপ্রতিনিধি আওয়ামী লীগ ও সাবেক চিফ হুইপ নুরি আলম চৌধুরী লিটনের অনুসারী। সাবেক এই সংসদ সদস্যের সবুজ সংকেত পাওয়ার পর থেকে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা প্রকাশ্যে উঠান বৈঠকগুলোতে হাজির হয়ে বিএনপি প্রার্থীর প্রচারণায় অংশ নিয়েছেন। আবার বাংলাদেশে এমন কিছু আসন আছে যেখানে সংখ্যালঘুদের ভোট বেশি, যেমন যশোর ৪ অভয়নগর বাঘারপাড়া সদরের বসুন্দিয়া ইউনিয়ন আসনটির কথা বলা যায়। এই আসনের সংখ্যালঘু ভোটারের সংখ্যা প্রায় ৭১,০০০। তারা আওয়ামী লীগের ভোট ব্যাংক বলে প্রচার আছে। তাদের ভোটই নির্ধারিত হবে প্রার্থীর জয় পরাজয়। জামাত ও বিএনপির প্রার্থীরা এই আসনে ভোটারদের কাছে যাওয়ার চেয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে ম্যানেজ করাটাই বেশি বুদ্ধিমানের কাজ বলে মনে করছে। আবার সংখ্যালঘু ভোটার বেশি এমন আসনগুলোতে ভোটারদের উপর চাপও আছে। নির্যাতন নিপীড়ন থেকে বাঁচতে তাদেরকে ভোট কেন্দ্রে যেতেই হবে। দেশের এমন আসনগুলোতে আওয়ামী লীগের ভোটাররা কি করবে তাও নানা আলোচনায় উঠে এসেছে। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, ভোটের দিন মানে ১২ ফেব্রুয়ারি আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা কি করবে সে বিষয়ে কলকাতায় দলটির প্রেসিডিয়াম সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয় ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায়।
বৈঠকে মোফাজ্জল হোসেন চৌধুরী, মায়া ও জাহাঙ্গীর কবির নানক উপস্থিত ছিলেন। তার আগে নেতারা দিল্লিতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলেছেন। বৈঠকে 3টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমটি হলো আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোট কেন্দ্রে যাবে না, অর্থাৎ নো ভোট কর্মসূচি সফল করার নির্দেশ দেওয়া হয়েছে। দ্বিতীয়টি হলো কোনো কারণে, বিশেষ করে নির্যাতন ও নিপীড়ন থেকে বাঁচার জন্য যদি ভোট কেন্দ্রে যেতে হয় তাহলে গণভোটের ব্যালটে না ভোট দেয়া। তৃতীয়টি হলো সংসদ নির্বাচনের ব্যালটে ভোট এমনভাবে দেয়া যাতে সেটি বাতিল হয়ে যায়। তবে দলটির পক্ষ থেকে স্থানীয় পর্যায়ে নির্দেশ দেওয়া হয়েছে কোনোভাবেই যেন স্বাধীনতা বিরোধী কোনো শক্তিকে ভোট দেয়া না হয়। দলীয় এই সিদ্ধান্ত স্থানীয় নেতাকর্মীদের কাছে পাঠাচ্ছেন দলটির নেতারা। দর্শক, ভোট বর্জনের ডাক আওয়ামী লীগ তফসিল ঘোষণার পর থেকে দিয়েছে। আওয়ামী লীগের এমন সিদ্ধান্তে দুই প্রধান দলের প্রার্থীরা যেমন চিন্তিত, তেমনি ভাবনায় পড়েছে সরকার একটি পক্ষ। প্রশ্ন হলো, সবার নজরে কেন আওয়ামী লীগ ভোটাররা? সেই প্রশ্নের উত্তর রয়েছে দলটির প্রাপ্ত ভোটের ইতিহাসে। শেখ হাসিনার আমলে হওয়া গত 3টি ভোটে তো বটেই, বাংলাদেশের সবকটি ভোট নিয়ে হেরো পক্ষের হাজারো নালিশ রয়েছে। 2001-এর 1 অক্টোবর বাংলাদেশের 8ম জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার দল 300টি আসনের মধ্যে মাত্র 62টি আসন পেয়েছিল, কিন্তু ভোট পেয়েছিল 40.13%। মাত্র 1% বেশি ভোট পেয়ে এবং সেই সময় শরিক জামাতের ভোটের জোরে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পায় খালেদা জিয়া নেতৃত্বাধীন জোট। নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন, আওয়ামী লীগ মাঠে না থাকায় এই বিপুল পরিমাণ ভোটকে সুইং ভোট হিসেবে ধরা হবে। প্রতি নির্বাচনে এই সুইং ভোট থাকে 2 থেকে 7%। পর্যবেক্ষকরা মনে করেন বাংলাদেশে এবার প্রায় 40% ভোট সুইং ভোট হয়ে যেতে পারে শুধু আওয়ামী লীগের ভোট ব্যাংকের জন্য। এই ভোটকে পকেটে টানতে স্বাভাবিকভাবেই কোমর বেঁধে নেমেছে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে এমন সব পক্ষ। একাধিক জনমত জরিপেও এই তথ্য উঠে এসেছে। একটি জরিপে বলা হয়েছে আওয়ামী লীগের 48% ভোটার এবার বিএনপিকে ভোট দেবেন। আনকভারিং পাবলিক পালস ফাইন্ডিং ফ্রম এ ন্যাশন ওয়াইড সার্ভে শীর্ষক মতামত সমীক্ষা রিপোর্টে এই চিত্র পাওয়া গিয়েছে। কিন্তু এই ভোটাররা যদি ভোট দিতে না যায় তাহলে ভোট কাস্টিং এর হারে ব্যাপক ধস নামে। সরকার একাধিক গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হয়েছে গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, এমনকি বরিশাল ও রংপুরের বেশ কয়েকটি আসনে কাস্টিং ভোটের হার দেখে লজ্জা পেতে হতে পারে। যদি নির্বাচনে চাপ প্রয়োগ করা না হয় এবং কোনো ধরনের কারচুপি না হয় তাহলে এসব জেলার আসনে ভোটের হার কমে যাবে। তবে সরকারের যে পক্ষটি যে কোনো মূল্যে গণভোটে হ্যাকে জয়যুক্ত করতে চায় তারা বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে। সরকারের ধারণা, আওয়ামী লীগের ভোটাররা কেন্দ্রে গেলে ভোটার হার বেড়ে যাবে, সেক্ষেত্রে বিপদ হবে জুলাই সনদের। তখন না ভোটকে ঠেকাতে সরকারকে অতীতের মতোই কারচুপির আশ্রয় নিতে হতে পারে। সরকার একটি সংস্থা রিপোর্টে বলা হয়েছে আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে গেলে সংসদীয় নির্বাচনের ব্যালটে বাতিল ভোটের সংখ্যা অনেক বেশি হতে পারে। সেটি হলে প্রথমবারের মতো বাতিল ভোটের সংখ্যা একটি রেকর্ড করতে পারে, যেটি হয়তো অধ্যাপক ইউনূসের ঐতিহাসিক নির্বাচনকে নতুন মাত্রা দিবে। এখন এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার নানান ধরনের কর্মকাণ্ড, নানান ধরনের বক্তব্য, লেখালেখিতে বেশ আগে থেকেই মানুষের মধ্যে নানান ধরনের সন্দেহ, সংশয়, নানান ধরনের প্রশ্ন এবং রহস্যের সৃষ্টি হয়েছে। তিনি কাদের হয়ে মাঠে নেমেছেন, কাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চান, কি মিশন নিয়ে তিনি খুব জোরেশোরে এখন নানান ধরনের বক্তব্য দিচ্ছেন, কর্মকাণ্ড নেমেছেন বিতর্কিত কর্মকাণ্ডে, এবং পুরো সেনাবাহিনীকেই যে ডিস্টেবিলাইজ করার জন্য বিশেষ ষড়যন্ত্রের অংশ হিসেবে তিনি নিজেকে ব্যবহার করছেন, এ কথা মোটামুটি অনেকের কাছে স্পষ্ট। রোববার আওয়ামী লীগ সরকারের সময় গুম এবং খুনের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় প্রথম সাক্ষী হিসেবে তিনি উপস্থিত হলেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে। সেটা তিনি হতেই পারেন, কিন্তু সেখানে তার যে সাক্ষ্যের ধরন, তাতে মনে হচ্ছে যেন শুধুমাত্র জেনারেল জিয়াউল আহসানের বিচার নিশ্চিত করাই তার উদ্দেশ্য নয়, পুরো সেনাবাহিনীকে দেশবাসীর সামনে একটা ভয়ঙ্কর বাহিনী হিসেবে পোর্ট্রেট করার একটা নীল নকশা তার বক্তব্যের মধ্যে। তিনি
সেনাবাহিনীর বিরুদ্ধে যে বক্তব্য দিলেন তাতে মনে হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে সেনাবাহিনীর বিরুদ্ধে সাক্ষী হিসেবে ডেকেছেন। সেনাবাহিনীর সবাই খারাপ, পুরো সেনাবাহিনী কলঙ্কিত, জঘন্য, একমাত্র তিনিই ফেরেশতা। তিনি যে কতখানি ফেরেশতা আমি আমার এই বক্তব্যে তার কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই এবং তিনি যে বক্তব্য দিয়েছেন তার চুম্বক অংশ একটু আপনাদের শোনাতে চাই। তিনি যে বক্তব্য দিয়েছেন আমাদের মনে রাখতে হবে যে এটি সাধারণ কোনো সেমিনার, সিম্পোজিয়াম বা সভা সমাবেশে বক্তব্য নয়। একটা বিশেষ আদালতের বিচারকদের সামনে তিনি তার বক্তব্য তুলে ধরছেন, এটুকু আমাদের মাথায় রাখতে হবে। তিনি প্রথমেই বলছেন যে আমি সেনাবাহিনীর সদস্যদের মধ্যে গুম ও খুনের সংস্কৃতি কিভাবে গড়ে উঠেছে সে সম্পর্কে সাক্ষ্য দিতে এসেছি। তিনি গেছেন জেনারেল জিয়াউল হাসানের বিরুদ্ধে কথা বলতে, অথচ শুরু করছেন সেনাবাহিনীর সদস্যদের গুম এবং খুনের সংস্কৃতি নিয়ে তার বক্তব্য উপস্থাপনের বিষয়ে। তিনি বলছেন সেনাবাহিনীতে খুনের সংস্কৃতি অনেক আগে থেকেই ছিল, গুমের সংস্কৃতি গড়ে উঠেছে পরে, প্রকৃতপক্ষে স্বাধীনতার পর থেকেই খুনের সংস্কৃতি শুরু হয়েছে। আচ্ছা, খুনের সংস্কৃতি বলতে উনি কী বোঝাতে চেয়েছেন? আমরা যদি দেশের ইতিহাসে সবচেয়ে বড় দুই যে হত্যাকাণ্ড, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এবং সাবেক রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমানের হত্যাকাণ্ড, তার সঙ্গে সেনাবাহিনীর কতিপয় মুষ্টিমেয় কিছু কর্মকর্তা বা কিছু সেনা সদস্য জড়িত ছিলেন, এ কথা আমরা সবাই জানি। সেই জায়গা থেকে আমরা প্রশ্ন উত্থাপন করতে পারি কোনো অবস্থাতে যে পুরো সেনাবাহিনী এইসব হত্যাকাণ্ডের পিছনে দায়ী? অবশ্যই সেনাবাহিনী নানান কারণে বিতর্কিত, কিন্তু তিনি ঢালাওভাবে একেবারে আমাদের যে সেনাবাহিনী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে উঠেছে সেই সেনাবাহিনীকেই বিতর্কিত করছেন সজ্ঞানে। তিনি বলছেন, মানে তিনি যে বর্ণনাগুলো দিয়েছেন তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যে বক্তব্যটি দিয়েছেন তা হচ্ছে এই সেনা সদস্যদের প্রত্যেকের কাছে প্রাণঘাতী অস্ত্র থাকে এবং তাদের প্রশিক্ষণ এক গুলি এক শত্রু নীতির উপর পরিচালিত হয়ে থাকে। বস্তুত এটি না হলে সেনাবাহিনী কখনো যুদ্ধ করতে পারবে না। এজন্য প্রশিক্ষণকালে, খেয়াল করুন, এজন্য প্রশিক্ষণকালে সেনা সদস্যদের ডিহিউম্যানাইজ করা হয়। মানে কি? প্রত্যেককেই অমানুষ হিসেবে গড়ে তোলা হয় সেনাবাহিনীতে যখন যারা সেনা সদস্যরা ট্রেনিং নিতে যান। তারা ধীরে ধীরে মানুষকে মানুষ মনে করা ভুলে যায়, মানুষকে টার্গেট বলতে শুরু করে। ফায়ারিং রেঞ্জে মানুষ আকৃতির টার্গেটের উপর গুলি করে তাদের মানুষ হত্যার মনস্তাত্ত্বিক বাধা দূর করা হয়। আমি প্রথমবারের মতন এমন মন্তব্য শুনলাম সেনা সদস্যদের প্রত্যেকের বিরুদ্ধে, এবং এই ধরনের ট্রেনিং দেওয়া হয় এর আগে আমরা নিশ্চিতভাবে কখনো জানতাম না। তাদেরকে কঠোর মনোভাবের এক একজন সদস্য হিসেবে গড়ে তোলা হয়, কিন্তু তাদেরকে মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা হয় না। এটি তিনি কোথায় পেলেন? এর জন্য তাকে জবাবদিহি করতে হবে। আমি তার এই বক্তব্য শোনার পর সেনা কর্মকর্তাদের কারো কারো সঙ্গে কথা বলার চেষ্টা করেছি এবং তারা চ্যালেঞ্জ দিয়েছেন এমন কিছু সেনাবাহিনীতে করা হয় না, বরং সেনা সদস্যদেরকে প্রথমে জেনারেল ক্যাডেট হিসেবে প্রশিক্ষণ দেওয়ার পর অফিসার্স ক্যাডেট হিসেবেই প্রশিক্ষণ দেওয়া হতো। অর্থাৎ প্রথমে একজন সেনা সদস্য কতটা মানবিক হতে পারে, অন্য মানুষের প্রতি তারা কতটা শ্রদ্ধাশীল হতে পারে, সেই বিষয়েই তাদেরকে মানবিক হিসেবে গড়ে তোলা হয়। এটিকে বলা হয় জেনারেল ক্যাডেট। অথচ এই যে ইকবাল করিম ভূঁইয়া IKB, তিনি যখন সেনাপ্রধান ছিলেন, আমি যতটুকু জানতে পেরেছি সেই সময় থেকে জেনারেল ক্যাডেটের বিষয়টি বাদ দেওয়া হয়। শুরু থেকেই অফিসার্স ক্যাডেট হিসেবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, শুরু হয়। তিনি এতটাই ফ্রেস্তা, এতটাই মানবিক যে তার সময় এই বিষয়টি ঘটল। তিনি বলেছেন যে নানান বিষয় এনেছেন, 2003 থেকে 2006 সাল পর্যন্ত কতজনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে। অপারেশন ক্লিন হার্টের সময় সেনা সদস্যদেরকে ইন্ডেমনিটি দিয়ে তাদেরকে হত্যাকাণ্ডের লাইসেন্স দেওয়া হয়েছে। 2007 থেকে 2009 পর্যন্ত সময়ে DSFI সামরিক গোয়েন্দা সংস্থা সব কিছুর মুখ্য নিয়ন্ত্রক হয়ে ওঠে। 2009 সালে BDR বিদ্রোহের পর সেনা অফিসারদের মধ্যে ভারত এবং আওয়ামী লীগ বিদ্বেষ তীব্রতর হওয়া, সিনিয়র ও জুনিয়র অফিসারদের মধ্যে বিভাজন ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় তিনি তুলে ধরেছেন। এত কিছুর কি দরকার ছিল? তিনি জেনারেল জিয়াউল হাসান যদি সত্যিই অপরাধী হয়ে থাকেন, যদি সত্যিই গুম খুনের সাথে জড়িত হয়ে থাকেন,
তিনি যেসবের প্রত্যক্ষদর্শী, তার হাতে যেসব তথ্য প্রমাণিত আছে সেইগুলোই তুলে ধরবেন। তা না, তিনি ইতিহাস শোনাতে গেছেন বিচারকদেরকে। এবং জেনারেল জিয়াউল হাসানের বিষয়ে আমি এর আগে একটি মন্তব্য করেছি আমার একটি কন্টেন্টে। তিনি কতটুকু অপরাধী, কতটুকু নিরপরাধ আমি সে ব্যাখ্যা যাচ্ছি না, কিন্তু এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মিস্টার তাজুল ইসলাম, তিনি একটি সভাতে ওপেন মন্তব্য করলেন যে জেনারেল জিয়া নাকি 1000-এরও অধিক হত্যা করেছে। মানে তিনি সকালে, বিকালে, রাতে, খাওয়ার পর বা খাওয়ার আগে একটা করে মানুষ মারতেন। কিন্তু এই ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে 101টি অথবা শতাধিক হত্যাকাণ্ডের। আগেরগুলো কোথায় গেল? যে সহস্রাধিক হত্যাকাণ্ড ঘটিয়েছেন। যাই হোক, সে অন্য বিষয়। জেনারেল ইকবাল করিম ভূঁইয়া তিনি নানান বিষয়ে বর্ণনা দিয়ে একটা পর্যায়ে বলছেন তারিক আহমেদ সিদ্দিকীকে তার নিরাপত্তা, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং তার মাধ্যমে সেনাবাহিনী নিয়ন্ত্রণ করার জন্য একটা চেষ্টা চলতে থাকে। এইখান থেকে শুরু করলেও আমরা ধরে নিতে পারতাম যে জিয়াউল হাসানের বিরুদ্ধে তার যে সাক্ষী, তার সাথে এখান থেকে বিষয়গুলো উঠে আসতে পারে। তা না, তিনি শুরু করলেন 54-55 বছরের ইতিহাস সেনাবাহিনীর বিরুদ্ধে। তিনি বলছেন জেনারেল জিয়া সম্পর্কে, আমি সেনাপ্রধান হওয়ার পূর্ব থেকেই অনেক সামরিক সদস্যদের মতোই র্যাব সদস্যদের অবৈধ ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সম্পর্কে অবহিত ছিলাম। সেনাপ্রধান হওয়ার পরপরে আমি র্যাবের এডিজি তৎকালীন কর্নেল মুজিবকে আমার অফিসে ডেকে পাঠাই এবং এসব ক্রস ফায়ার বন্ধ করতে বলি এবং এরপরে আমি সিদ্ধান্ত দিই যে র্যাব, ডিজিএফআই কিংবা বিজিবিতে কোনো সেনা সদস্য পোস্টিংয়ে যদি যায় তার পূর্বে আমার ইন্টারভিউতে আসবো, তার কাছে যেতে হবে ইন্টারভিউর জন্য। যারা র্যাবে যেত তাদের তিনি নানানভাবে মোটিভেট করতেন। নরহত্যা মহাপাপ, কাউকে হত্যা করলে তার পরিবারের অভিশাপ সংশ্লিষ্ট ব্যক্তির উপর নেমে আসে ইত্যাদি ইত্যাদি নসিহত করতেন। আরে নসিহতের জায়গা তো এটি নয়, এটি তো অ্যাকশনের জায়গা। কেন তিনি এইসব বন্ধ করতে পারেননি? কেন 2012 সালের জুলাই মাসেই জেনারেল জিয়াকে র্যাব থেকে সেনাবাহিনীতে ফিরিয়ে আনা হলো না? তখন তো তিনি সেনাপ্রধান 2012 থেকে 2014। এইবার বিশেষ কিছু প্রশ্ন তুলি তার সম্পর্কে। 2014 সালে তিনি যখন সেনাপ্রধান, তৎকালীন 9th ডিভিশন, 9ম ডিভিশনের জিওসি ছিলেন মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী, অনেকে আমরা তাকে জানি, চিনি, এবং 33 ডিভিশনের জিওসি ছিলেন জেনারেল জাহিদুর রহমান। তারা ওই সময় ঢাকার কাঁচপুর ব্রিজের পাশে শীতকালীন সেনা অনুশীলন যখন চলছিল, তখন একটা পর্যায়ে জেনারেল ইকবাল করিম ভূঁইয়াকে এই দুই জিওসি বলছিলেন, তৎকালীন জিওসি, যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচনে যাওয়া যাবে না, এই বিষয়ে যেন শেখ হাসিনাকে বা তৎকালীন প্রধানমন্ত্রীকে চাপ দেওয়া হয়। যদি এটি না হয় সেনাবাহিনী নির্বাচন সংক্রান্ত কোনো কাজে যাবে না বা কোনো ধরনের এই ধরনের নির্বাচনের সমর্থন সেনাবাহিনী থাকবে না, যেন এটি শেখ হাসিনাকে বোঝানো হয় এবং বোঝাতে সক্ষম হন ইকবাল করিম ভূঁইয়া। তিনি তো কিছু করেননি, যেহেতু বহাল তবিয়াতে ছিলেন। 2014 ইলেকশনের সময় তিনি ছিলেন। বরং এই পরামর্শ দেওয়ার কারণে জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী এবং জেনারেল জাহিদুর রহমানকে সেখান থেকে দুজনকেই কমান্ড থেকে সরিয়ে দেওয়া হলো, যেটি শোনা যায়। এবং আরও একটি বিষয় হচ্ছে, যখন তিনি কোয়ার্টার মাস্টার জেনারেল ছিলেন কিউএমজি সেনাপ্রধান হওয়ার আগে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার সরকারি বাসভবন থেকে উচ্ছেদ করা হলো শেখ হাসিনা সরকারের সময়। এই উচ্ছেদ প্রক্রিয়া এবং মইনুর হোসেন রোডের ওই বাড়িতে যে কমপ্লেক্স গড়ে উঠেছে, বহুতল ভবন গড়ে উঠেছে, সেই প্রক্রিয়াটি সম্পূর্ণ করেছেন এই জেনারেল ইকবাল করিম ভূঁইয়া এবং সম্ভবত তার পুরস্কার হিসেবে তিনি
সেনাবাহিনীর শীর্ষ পদটি বাগিয়ে নিতে পেরেছিলেন। এই যে তিনি পুরো বাহিনীর বিরুদ্ধে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে এই যে নানান বিষয় উত্থাপন করলেন, এটা তো রেকর্ড হয়ে থাকবে, খুব স্বাভাবিক। এবং তিনি এখন যে ফেরেশতা তুল্য কথাবার্তা বলছেন, তিনি তখন কেন, যখন সেনাপ্রধান ছিলেন তখন কেন রিভল্ট করতে পারেননি? রিভল্ট বলতে আমি বলছি যে তিনি চাকরি ছেড়ে দিয়ে সংবাদ সম্মেলন করতে পারতেন, জাতির উদ্দেশ্যে সব কিছু জানাতে পারতেন। একটা চাকরি বাঁচানোর জন্য তিনি এই যে এক যুগ পর এসে এই কথাগুলো বলছেন, কি উদ্দেশ্যে? বিশেষ কোনো ষড়যন্ত্র অবশ্যই রয়েছে এবং পুরো বাহিনীকে একেবারে বিতর্কের মধ্যে ফেললেন বা ফেলছেন। আমি আবারও বলি, সেনাবাহিনীর কিছু কিছু কর্মকর্তার কারণে অনেক ধরনের অঘটন ঘটেছে, বিতর্কিত কর্মকাণ্ড ঘটেছে। সেটি আবারও বলি, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড থেকে শুরু করে এই যে গুম খুন হতে পারে, কিন্তু পুরো বাহিনী নিশ্চয়ই নয়, যে বাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক। ভালো থাকুন সবাই।